কোনো মুসলমান কখনো এটাকে সমর্থন করতে পারে না। আরো কথা, কোন জায়গায় রেজিস্ট্রেশন ছাড়া কখনো মসজিদ নির্মাণ হতে পারে? আমাকে বোঝান তো। এই জেলায় তো আমরাও বাস করি, কোন মসজিদ ভারতবর্ষে জমি রেজিস্ট্রেশন ছাড়া কেউ খাড়া করতে পারে? মসজিদ একটা পবিত্র জায়গা, বেনামে যা খুশি তাই করে নিয়ম না মেনে সেই মসজিদ তৈরি করলে সেখানে নামাজ আদা করতেই পারবে না কেউ। যেটা হবে হোয়াইট ওয়েতে হবে, আইনি পথে হবে। পশ্চিমবঙ্গে ভারতবর্ষে কোনো মুসলমান কথা বলতে পারে না যে বেআইনি ভাবে মসজিদ তোলো। বেআইনি ভাবে প্রমোটারের বাড়ি উঠতে পারে, কিন্তু বেআইনি ভাবে কখনো মসজিদ তৈরি হতে পারে। আমি বলে রাখলাম আপনাদের কথা, বেআইনি করে গায়ের জোরে জমি দখল করে প্রমোটারই হতে পারে, কিন্তু কখনো মসজিদ হতে পারে না। মসজিদ কখনো বিনা রেজিস্ট্রেশনে যা খুশি তাই করে বেআইনি পথে কখনো তৈরি হতে পারে না, কারণ এটা পবিত্র স্থান মুসলমান মানুষের কাছে। যে স্থানকে মানুষ পবিত্র স্থান মনে করে সেখানে এটা কখনো এলাও হতে পারে না। কালকের অনুষ্ঠান 12টার সময় শুরু হবে। 2 ঘন্টার জন্য কোরআন তেলাওয়াত হবে। কোনো ভাষণ হবে না, কোনো দলের প্রশ্ন আসবে না, কোনো কারো বিরুদ্ধে কুৎসা হবে না, কোনো দলের রাজনৈতিক দলের কোনো বিরোধিতা হবে না। কালকে স্রেফ এটা 1 বছর আগে থেকে আমার এই শিডিউল ঘোষণা, ডিসেম্বরে। হ্যাঁ, মতে দিক না দিক আমি ওসি রেজিনগর, আইসি বেলডাঙ্গাকে মেল করেছি। আমার অ্যাপ্লিকেশন টাস্ক থেকে আমি জয়েন্ট সেক্রেটারি হিসাবে অ্যাপ্লিকেশন করেছি, সাহায্য চেয়েছি যাতে এখানে কোনো প্রবলেম ক্রিয়েট না হয় বা কোনো অশান্তি না হয় বা ল অ্যান্ড অর্ডার ব্রেক না হয়। আমার 2000 ভলেন্টিয়ার থাকবে। আমি 10,000 লোকের সামনে দাঁড়িয়ে থাকলে 10,000 লোক আমার বাইরে যায় না, আমি যা বলি তাই শোনো। পুলিশ কি বললো, আপনাকে অনুমতি দিল? অনুমতি দিয়েছে কি দেয়নি এখনো আমার কাছে না। কালকে আমি যথারীতি মেল করে দিয়েছি 2টো থানাতে। তারা কি করবে, তাদের কি অ্যাক্টিভিটিস হবে সেটা কালকে দেখা যাবে। মোহাম্মদ সেলিমের তরফে প্রস্তাব এসেছে, আমার দল ধর্মনিরপেক্ষ হলে নির্বাচনে আমার সঙ্গে ওরা জোট গড়তে আগ্রহী। প্রস্তাব এসেছে মিমের তরফেও। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে তার ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে মন্তব্য করলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। 3বার এই ইন্টারভিউতে বললেন যে 30 জন মানুষ মেরে অধীর চৌধুরী নেতা। আমি বলছি যে আপনি বললেন যে তৃণমূলকে হটাতে হবে। আমি বলছি সেই স্বার্থে মুর্শিদাবাদে অধীর চৌধুরীর দল কংগ্রেসের হাত ধরতে পারেন আপনি? সম্ভাবনা খুব ক্ষীণ। আমাকে যদি রাহুল গান্ধী অনুমতি দেয় বা আমার সঙ্গে সিট শেয়ারিংয়ে রাজি হয় তাহলে আমি পারবো, কারণ রিমোট কন্ট্রোলটা অধীরবাবুর হাতে নেই। অধীরবাবু যে অধীরবাবু, আচ্ছা বেশ, এর আমি কয়েকটা অপশান দিই। মিম, নওশাদ সিদ্দিকীর দল, তাদের সঙ্গে বোঝাপড়ার কথা ভাবছেন? কারণ আজকে আপনার এনসিপির প্রফুল প্যাটেলের সঙ্গে বোধহয় কথা হয়েছে, আর কার সঙ্গে কথা হলো? অলরেডি আমার সঙ্গে সেলিম সাহেবের কথা হয়েছে। সেলিম সাহেব আমাকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করেছে, যদি আমার সেকুলার পার্টি হয় সেক্ষেত্রে যদি আমি নির্বাচনে অংশগ্রহণ করি ওনারা আমার সঙ্গে জোট করতে আগ্রহী হয়েছে। আমি সেলিম সাহেবকে বলেছি ওয়েট করুন, 22 তারিখ আসতে দিন, তারপরে আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা করব, কথা বলবো, কারণ রাজনীতিতে কেউ অচ্ছুত না। আমি চিরদিন। মোহাম্মদ সেলিম আপনাকে ফোন করেছিলেন না আপনি মোহাম্মদ সেলিমকে ফোন করেছিলেন? কাছে 27টা মোহাম্মদ সেলিমকে আমাকে একজন ফোনে ধরিয়ে দিয়েছিল, আমি ফোন করিনি। আচ্ছা। আর একজন বহরমপুরের কেউ সিপিএম এর নেতা না সে কি জানি না, আমাকে হঠাৎ করে গাড়িতে চেপেছি আমার ফ্ল্যাট থেকে। আমি তখন অলরেডি সাংবাদিকদের কাছে সমস্তভাবে প্রচার হয়ে গেছে যে আমি বহিষ্কৃত। তারপরে পরেই একটা ছেলে ফোন নিয়ে এসে আমাকে ফোন দিল যে সেলিম সাহেব আপনার সঙ্গে কথা বলবে। আমি তেনার সঙ্গে সৌজন্য কথা বলেছি। অলরেডি মিমের তরফ থেকেও আমার কাছে অ্যাপ্রোচ এসছে, মিমের তরফ থেকেও অ্যাপ্রোচ এসছে। এখনও নওশাদদের আইএসএফের একজন আমাকে ফোন করেছে। আমি আগেই বলেছি আইএসএফে যাব না, কংগ্রেসে যাব না, বিজেপিতে যাব না। আমি নতুন দল খুলব, মানুষের কাছে নতুনভাবে মানুষের কাছে ভোট চাইব, ভোট ভিক্ষা চাইব। মানুষ যদি মনে করে। আমি বলছি মিমের যে ফোনটার কথা আপনি বলছেন সেটা কি পশ্চিমবঙ্গের কোনো প্রান্ত থেকে এসছে না হায়দ্রাবাদ থেকে এসছে, ওয়াইসির কাছ থেকে? একদম হায়দ্রাবাদ থেকে। হায়দ্রাবাদে আমার একজন ভাইপু থাকে, আমার গ্রামেই বাড়ি, তার ছেলে, সে গ্র্যাজুয়েশন করেছে,
সে আকবর ওয়াইসির সঙ্গে তার ভালো রিলেশন, সে আমার সঙ্গে কথা বলিয়ে দিয়েছে, উনি আমার সঙ্গে বসতে চান। আমি বলেছি পরে ভাববো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।